কূটনৈতিকভাবে সম্ভবত ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আহ, বাংলাদেশের বিভিন্ন কি বলে সেই জুলাই আন্দোলনের নেতা হাসনাত থেকে শুরু করে আরো কি কি আছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, সেভেন সিস্টার ভেঙে দেবে। কেউ বলছে ভারতের যে রাজস্ব, সেই রাজস্বের একটা বড় অংশই বাংলাদেশ থেকেই যায়, বাংলাদেশ ব্যবসা বন্ধ করে দেবে, ভারতীয়রা না খেয়ে মরবে। কেউ বলছে অ্যাম্বাসি বন্ধ করে দিতে হবে, কেউ বলছে অ্যাম্বাসেডরকে লাথি দিয়ে দেশ থেকে মানে বের করে দিতে হবে। কেউ বলছে ৭ দিনের মধ্যে ভারতকে দখল করবে। আবার অপরদিকে দেখা যাচ্ছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যে কূটনৈতিক রয়েছে তাকে ডেকে নিচ্ছে, ডেকে নিয়ে হুমকি দিচ্ছে। এই পুরো ব্যাপারটা মিলিয়ে একটা হযবরল অবস্থা লেগে গেছে। সেই জায়গা থেকে আজকের ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জায়গা নিয়ে এবং এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। একটা কথা আমরা বারবার শুনতে পারি, বাংলাদেশের পক্ষ থেকে অনেকেই বলে ভারত দখল করবার কথা, ভারতকে উড়িয়ে দেওয়ার কথা, বিভিন্ন কথাগুলো বলছে। সেই জায়গা থেকে ধরেন ভাষা কথার বাইরে গিয়েও যদি যুক্তি দিয়ে কথা বলি, তাহলেও বাংলাদেশের পক্ষে সম্ভব ভারতকে দখল করা কিংবা ভারতকে আত্মসমর্পণে বাধ্য করা। বাংলাদেশের কাছে ভারত পরাজিত হতে বাধ্য। এটার কিছু পলিসি আছে, এটার জন্য কিছু ধরেন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমি সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তার আগে বাংলাদেশ কিভাবে বিজয়ী হতে পারে সেটা আমি আজকে ক্লিয়ার করব, যে বাংলাদেশ কোথা থেকে এই শক্তি পাচ্ছে, কেন বাংলাদেশ হুমকি দিচ্ছে, বাংলাদেশের শক্তির উৎস কোথায়, কেন ভারত আমাদের কাছে ধরা, কোন শক্তির জায়গাটায় ভারত আমাদের কাছে কিচ্ছু না, আমি সেটা বলবো। তার আগে একবার দেখে নিতে চাই যে ভারত এবং বাংলাদেশের সামরিক যে সক্ষমতার জায়গা, বিমান বাহিনী, নৌবাহিনী, মানে কিংবা সেনাবাহিনী, তাদের কার কতটা শক্তি রয়েছে বিশ্বে, এবং বাংলাদেশ এবং ভারতের অবস্থানটা কি, একটু আমি ধারণা দিতে চাই আপনাদেরকে। দয়া করে পুরো ভিডিওটা দেখেন, মানে তাহলে আপনার পক্ষে সহজ হবে এই ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতে কিংবা নিজে একটা সিদ্ধান্ত নিতে, যে ভারত বাংলাদেশ যুদ্ধটা হওয়া উচিত কিনা, বা হলে আমরা কিভাবে জিততে পারি, সেই টেকনিকটাও আপনাদেরকে আমি বলবো। প্রথমে আমরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর দিকে যাব, কিন্তু তার আগে কিছু তথ্য দিয়ে রাখি। ২০২৫ এবং ২৬ অর্থ বছরে ভারতের যে বাজেট, ভারতের মানে রাষ্ট্রের যে বাজেট, সেই বাজেট ছিল 50.65 লক্ষ কোটি টাকা। আমি দুইটাকে কম্পেয়ার করে পাশাপাশি বলবো, আপনাকে মিলিয়ে নেবেন। তো 50.65 লাখ কোটি টাকা ছিল হচ্ছে ভারতের বাজেট, এবং বাংলাদেশের ২৪-২৫ অর্থ বছরে যেহেতু হয়নি, আমাদের পরবর্তীতে নতুন বাজেট হয়নি, সেই ২৪-২৫ অর্থ বছরে আমাদের বাজেট ছিল ৭,৯৭,হাজার কোটি টাকা। এই হচ্ছে আমাদের বাজেটের তারতম্য। তারপরে ধরেন ২০২৩ এবং ২২ এবং ২৩ অর্থ বছরে বাংলাদেশ সরকার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য, মানে যেটাকে বলা যায় যে প্রতিরক্ষা বাহিনীর জন্য, অন্যান্য দেশে যদি যুদ্ধ লাগে বা ধরেন কোনো শত্রুপক্ষ আক্রমণ করে, সেই ক্ষেত্রে আমাদের সেখান থেকে বাঁচার জন্য আমাদের বাংলাদেশের বাজেট হতো। বাংলাদেশের বাজেট ছিল ৪০,৩৬০ কোটি টাকা। ৪০,৩৬০ কোটি টাকা হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, বা ধরেন সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর জন্য বাজেট, এটা বাংলাদেশের। এবং ভারত এই ক্ষেত্রে সেম ক্ষেত্রে মানে প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট হচ্ছে গিয়ে 6.81 লাখ কোটি টাকা। আমাদের শুধু কোটি টাকা এবং তাদের হচ্ছে লাখ কোটি টাকা। এবং যদি আমরা বিশ্বের সামরিক শক্তির জায়গায় প্রথমে একটু রিপোর্ট দেখে নেই, বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে যারা মূলত গবেষণা করে, যারা রিপোর্ট প্রকাশ করে, তাদের মধ্যে গ্লোবাল ফায়ার পাওয়ার যে আছে, গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বলা হয়েছে ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে চতুর্থ অবস্থানে আছে, মানে সামরিক শক্তির দিক থেকে চতুর্থ অবস্থানে ভারত রয়েছে। এবং এই জায়গাটায়, এই যে সামরিক শক্তির জায়গায় বাংলাদেশের অবস্থান কত, সামরিক শক্তির অবস্থানে বাংলাদেশের অবস্থান হচ্ছে গিয়ে ৩৭তম, ভারত ৪তম, আমরা ৩৭তম অবস্থানে রয়েছি সামরিক শক্তিতে। এবং অর্থনীতির দিকে যদি আমরা তাকাই, অর্থনীতির দিক থেকেও ভারত বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে, বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে মানে বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে চতুর্থতম অর্থনৈতিক অবস্থানে রয়েছে, এবং বাংলাদেশ হচ্ছে গিয়ে ৩৫তম অবস্থানে রয়েছে অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে। এইগুলো হচ্ছে মোটা দাগে একটা ধরেন তথ্য কিছু দেয়া হলো। এখন আসেন আমরা একটু সামরিক দিকটায় নজর ফেরাই, যে কারণ যুদ্ধ তো হলে আসলে সেনাবাহিনী হবে, নৌবাহিনী হবে, বিমান বাহিনী হবে। সাধারণ মানে এই সময়ে এসে ধরেন ভারতের জনগণ ওখান থেকে দাও নিয়ে বাংলাদেশে আসবে না, বাংলাদেশের জনগণ লাঠি বাঁশ নিয়ে ওখানে যাবে না, এটা হয় না। যুদ্ধটা হবে মূলত সামরিকভাবে।
সেই জায়গা থেকে হয়তো যেই যেই দেশে সাধারণ মানুষ তাদের সশস্ত্র বাহিনীকে সাহায্য করবে, যেটা আমরা ৭১-ও দেখেছি। ৭১-এ দেখেছি ভারতীয় বাহিনী যখন আমাদেরকে ট্রেনিং দিচ্ছিল, সবকিছু দিচ্ছিল, সেই সাধারণ মানুষই যুদ্ধে নেমেছিল। তো এই ক্ষেত্রে সেটাই হবে, ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে। তো চলেন আমরা একটু দেখে নিই যে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে মানে অবস্থানটা কি, আমাদের শক্তি কার কতটা আছে। তো বাংলাদেশের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা কত? বাংলাদেশের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা হচ্ছে 2,10,000। 2,10,000, কিন্তু আমাদের কোনো রিজার্ভ ফোর্স নেই। এই 2,10,000 সেনাবাহিনীর সদস্যই হচ্ছে আমাদের সেনাবাহিনী। এবং ভারতের আবার দুইটা ধরন, একটা হচ্ছে অ্যাক্টিভ সেনাবাহিনী যারা ইতিমধ্যে মাঠে আছে, আর একটা হচ্ছে রিজার্ভ সেনাবাহিনী, যেটা রিজার্ভ আমাদের নেই। তাদের অ্যাক্টিভ সেনাবাহিনী আছে 14,55,555 জন, তাদের অ্যাক্টিভ আছে 14 লক্ষ, আর আমাদের মোট আছে 2,10,000। তাদের অ্যাক্টিভ 14,55,000 এবং রিজার্ভে আছে আরো 11,55,000 রিজার্ভে আছে ভারতের। বাংলাদেশের এর বাইরে গিয়েও ধরেন বাংলাদেশে যেরকম বিজিবি রয়েছে কিংবা প্যারামিলিটারি আনসারের মতো অনেকগুলো বাহিনী রয়েছে। আনসার বাহিনীর সক্ষমতাকে আমি সেনাবাহিনীর কাতারে গুনতে পারবো না, কারণ আনসার বাহিনীর সক্ষমতা কতটুকু সেটা আপনারা আপনাদের এলাকায় যারা গ্রাম পুলিশ হিসেবে কাজ করে কিংবা যারা নাইট গার্ডের কাজ করে সেই আনসারদেরকে দেখলে বুঝতে পারবেন। ঠিক একইভাবে ভারতের বিএসএফ থেকে শুরু করে ভারতে এরকম প্যারামিলিটারি অনেকগুলা বাহিনী রয়েছে, যেরকম সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, তারপরে আসাম রাইফেলস, তারপরে এনএসজি। তো আমি ধরেন এইগুলোকে প্যারামিলিটারিগুলোকে বাদ দিলাম হিসেবে, বিজিআর, বিডিবি, বিডিআর কে বাদ দিলাম, বিএসএফ কে বাদ দিলাম। বাদ দিয়ে আমরা মূল যে তিনটা, সেই তিনটা নিয়ে কথা বলি আসলে, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। তো এই প্যারামিলিটারি গার্ডকে আমরা বাদ দিলাম। সেনাবাহিনী কে কতটা এগিয়ে আছে? ভারতের 36টা রাফায়েল ফাইটার জেট রয়েছে, যা বিশ্বে এখন বর্তমানে সবচেয়ে শক্তিশালী জেটগুলোর মধ্যে, যুদ্ধ ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী যে জেট সেটা আছে 35টা। আমাদের কোনো রাফেল জেট নাই। এবং তাদের হচ্ছে 2,229টা রয়েছে এয়ারক্রাফট ফাইটার। এই ফাইটার এয়ারক্রাফট 2,229টা, যার মধ্যে তেজাস, মিগ-29, মিরাজের মতো প্রায় 513টা তাদের ফাইটার ক্রাফট রয়েছে। বাংলাদেশে হাতে আছে 8টা মিগ-29। এই 8টার মধ্যে 2টা হচ্ছে নষ্ট, 6টা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। ভারতের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,214টি। বাংলাদেশের যুদ্ধ করার মতো ট্যাঙ্ক রয়েছে 320টি। আর্মারের ভেহিকেলস রয়েছে ভারতের হাতে 1,51,248টি। আর্মারের ভেহিকেলস বাংলাদেশের হাতে আছে 13,020টি। একটু আপনার হিসাবগুলোকে মাথায় নেবেন, একটু ক্যালকুলেট করবেন, মানে সাথে সাথে। ভারতের সেলফ আর্টিলারি রয়েছে 140টি, আমাদের সেলফ আর্টিলারি রয়েছে 27টি। ভারতের টাউট আর্টিলারি রয়েছে 3,243টি। বাংলাদেশে টাউট আর্টিলারি রয়েছে 437টি। যুদ্ধক্ষেত্রে এই সরঞ্জামগুলোই খুব গুরুত্বপূর্ণ। এইগুলোই হচ্ছে একটা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে, একটা যুদ্ধে কে এগিয়ে থাকবে সেটা নির্ধারণ করে। আমি সেটার কম্পেয়ারটা দেখাচ্ছি। এই তথ্যগুলো আপনার গুগল থেকেও দেখে নিতে পারবেন একবার চেক করে। আমি যেটা বলছি, ভারতের রকেট প্রজেক্টর রয়েছে সেনাবাহিনীর হাতে 720টা। বাংলাদেশের রকেট প্রজেক্টর রয়েছে 71টা। তো এই হচ্ছে ধর সেনাবাহিনীর একটা প্রাথমিক ধারণা দিলাম, যেগুলো প্রধান আসলে অস্ত্র, যেগুলো প্রধান দরকার পড়ে যুদ্ধের ক্ষেত্রে, সেটার একটা ধারণা। এর বাইরে তো অজস্র অস্ত্র শস্ত্র রয়েছেই, সেগুলোর দিকে না গেলাম, কারণ ওইগুলো বলতে গেলে ধরেন এই ভিডিও 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এবং চলেন এবার বিমান বাহিনীর পার্থক্যটা দেখি। ভারতের বিমান বাহিনীতে সদস্য সংখ্যা রয়েছে 3,10,000 বিমান বাহিনীর সদস্য, 3,10,000। বাংলাদেশের বিমান বাহিনীর সদস্য সংখ্যা 14,400 বিমান বাহিনীতে, 14,400 এবং 3,10,000। এবং ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে 2,296টি। বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে 216টি। ভারতের কাছে ফাইটার জেট রয়েছে 606টি। বাংলাদেশের কাছে ফাইটার জেট আছে 44টি। অ্যাটাক হেলিকপ্টার, যেটা সেই অ্যাটাক করবার মতো হেলিকপ্টার, মানে অন্য দেশে বা অন্য কোথাও গিয়ে অ্যাটাক করে আসবে সেই রকম হেলিকপ্টার মানে ভারতের কাছে আছে 40টি। বাংলাদেশে অ্যাটাক হেলিকপ্টার একটাও নেই আমাদের হাতে, যেটা অন্য দেশে গিয়ে অ্যাটাক করে ফিরে আসতে পারে। তারপরে ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান, যেটা সেই ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান ভারতের হাতে আছে 246টি, কিন্তু ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে আছে 17টি। ওদের আছে 264, আমাদের আছে 17।
ট্রেনার বিমান যেটা, সেই ট্রেনার বিমান মানে প্রশিক্ষণ বিমান যেটা, সেই প্রশিক্ষণ বিমান ভারতের হাতে আছে 351টি, বাংলাদেশের হাতে আসে 87টি আমাদের ট্রেনার বিমান রয়েছে, যার মধ্যে একটা কয়েকদিন আগে মাইলস্টোন স্কুলে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে গেছে। তারপরে আসেন যে স্পেশাল মিশন যুদ্ধ বিমান। স্পেশাল মিশন যুদ্ধ বিমান যেগুলো যুদ্ধের জন্যই পারদর্শী বিমান, সেটা ভারতের হাতে রয়েছে 70টি, আমাদের হাতে রয়েছে 4টি। ট্যাঙ্কার ফ্লিট ওদের হাতে রয়েছে 6টি, আমাদের হাতে কোনো ট্যাঙ্কার ফ্লিট নেই। হেলিকপ্টার, ভারতের হাতে হেলিকপ্টার রয়েছে টোটাল 869টি, বাংলাদেশের হাতে রয়েছে 73টি। অ্যাটাক টাইপ যে যুদ্ধ বিমান সেটা ভারতের হাতে আছে 130টি, বাংলাদেশে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। হ্যাঁ, মানে যুদ্ধ বিমান নেই যেটা অ্যাটাক করতে পারে। তো এই হচ্ছে ধরেন আমরা পেলাম বিমান বাহিনীর সক্ষমতা, দুইটা দেশের মধ্যে তারতম্যটা কি। তারপরে আসছেন ধরেন নৌবাহিনী। নৌবাহিনীর জায়গায় যদি আমরা যাই, ভারতের নৌবাহিনীর যে সদস্য, সেই সদস্য সংখ্যা হচ্ছে 1,42,000। 1,42,000 হচ্ছে ভারতের নৌ সদস্য সংখ্যা। কিন্তু ভারতের চাইতে আমাদের নৌবাহিনীতে সদস্য সংখ্যা বেশি হওয়ার কথা ছিল, কারণ যেহেতু আমাদের নদীমাতৃক বাংলাদেশ, আমাদের জল ভাগ অনেক বেশি ভারতের তুলনায়। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা মাত্র 25,100 জন। এর বাইরে আসেন নৌবাহিনীতে আর কি আছে সক্ষমতা? যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজ ভারতের হাতে রয়েছে 294টা এবং বাংলাদেশের হাতে যুদ্ধজাহাজ রয়েছে 117টা। ভারতের হাতে এয়ারক্রাফট ক্যারিয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার যে জাহাজ, সেই জাহাজ রয়েছে 2টি। বাংলাদেশে কোনো এয়ারক্রাফট বাহী জাহাজ নেই, মানে জাহাজ নেই বাংলাদেশের হাতে। এবং ফ্রিগেট রয়েছে ভারতের হাতে 12টা, বাংলাদেশে ফ্রিগেট রয়েছে 6টা। ভারতের হাতে করভেট রয়েছে 18টা, বাংলাদেশে করভেট রয়েছে মাত্র 7টা। সাবমেরিন, যেটা যুদ্ধের ক্ষেত্রে জলজ যুদ্ধে, জলপথে যুদ্ধের ক্ষেত্রে অন্যতম একটা মানে যেটা ভূমিকা রাখে সাবমেরিন, ভারতের হাতে সাবমেরিন রয়েছে 18টা, বাংলাদেশের হাতে সাবমেরিন আছে 2টা। এবং এই গেল ধরেন 3টা বাহিনীর একটা কম্প্যারিজম আপনারা পেয়েছেন যে কার সক্ষমতা কতটুকু। এখন পারমাণবিক দিকে আসি, বাংলাদেশ আসলে কোনদিন পারমাণবিক অস্ত্র তৈরিরই চেষ্টা করেনি, বাংলাদেশের কোনো রকম পারমাণবিক অস্ত্রই নেই। সেই ক্ষেত্রে পারমাণবিক দেশের তালিকায় ভারতের অবস্থান 7। ভারত রয়েছে 7 নম্বর অবস্থানে। ভারতের হাতে রয়েছে 164টা পারমাণবিক বোমা, ভারতের হাতে 164টা। পারমাণবিক বোমাটা কি সেটা একটু গুগল করে নেবেন যদি জানা না থাকে। তো এই হচ্ছে কি আমাদের সামরিক সক্ষমতা। যদি আমরা ভারতের সঙ্গে যুদ্ধে নামি, আমাদের এই সক্ষমতা নিয়ে ওই সক্ষমতার সঙ্গে আমাদেরকে লড়তে হবে। এখন এখানটায় 3 দিক থেকে আমাদের ভারত ঘিরে আছে। আমাদের পক্ষে যদি মনে করা হয় যে পাকিস্তান নেমে যাবে, চীন নেমে যাবে আমাদের পক্ষে, তাহলে আবার এটাও মাথায় রাখতে হবে যে রাশিয়া, জাপান সেগুলো আবার ভারতের বন্ধু দেশ। রাশিয়া এবং জাপানের মতো দেশগুলো আবার ভারতের পক্ষে নামবে। মিয়ানমার হচ্ছে এমন একটা জায়গা, মিয়ানমার যদি ভারতের সঙ্গে মিয়ানমার লিয়াজও নাও করে, বাংলাদেশের এই ইউনূস সরকার মিয়ানমারের মানে যেই কি বলে যে রোহিঙ্গা আরাকান বাহিনী, সেই আরাকান বাহিনীকে এখানে করিডোর দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে মিয়ানমারের যে জান্তা সরকার, সেই জান্তা সরকারের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে বাংলাদেশ বাংলাদেশ সরকার, ইউনূস সরকার, যেভাবে সেই মিয়ানমারের জঙ্গিদেরকে বাংলাদেশে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর আগে দেখেছেন এখান থেকে অনেকগুলো পোশাকও উদ্ধার করা হয়েছে, যে মিয়ানমারের জঙ্গিরা এখন বাংলাদেশে এসে তাদের পোশাক বানায়। তো সেই জায়গা থেকে মিয়ানমার সরকার কোনোভাবেই বাংলাদেশকে সমর্থন দেওয়ার সম্ভাবনা নেই। যে আমাদের যদি বর্ডার হিসেব করি তাহলে মিয়ানমার আর ভারত, তো মিয়ানমারও আমাদেরকে সমর্থন দেবে না সেই ক্ষেত্রে। এখন এই জায়গাটা দাঁড়িয়ে আপনি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি না করবেন সেটা আপনার ডিসিশন। কিন্তু আমি শুরুতে বলেছিলাম কিছু টেকনিক অ্যাপ্লাই করলে ভারতের বিরুদ্ধে এই যুদ্ধ আমাদের জেতা সম্ভব। বেশি না, 7 থেকে 10 দিন সময় দেন আপনি, 7 থেকে 10 দিনের মধ্যে ভারতকে পদদলিত করা সম্ভব, ভারতকে দিয়ে ক্ষমা চাওয়ানো সম্ভব, ভারতকে পরাজিত করা সম্ভব, ভারত দখল করা সম্ভব। এটা সম্ভব একটা টেকনিকে। সেই টেকনিকটা হচ্ছে কি অনলাইন যুদ্ধ। অনলাইন যুদ্ধ মানে হ্যাশট্যাগ গাজা, বয়কট ইসরায়েল, বয়কট কোকাকোলা, এরকম ভাবে যদি আমরা একটু ক্যাম্পেইনটা চালাতে পারি ঠিকঠাক ভাবে, হ্যাঁ, যদি আমরা একটু ধরেন হ্যাশট্যাগ দিয়ে টুইটারে এরকম একটা যুদ্ধ ঘোষণা করতে পারি যে হ্যাশট্যাগ ভারত হেরে গেছে, হ্যাশট্যাগ ক্ষমা চাইলো নরেন্দ্র মোদী, এইভাবে হ্যাশট্যাগ দিয়ে আমরা পুরো পৃথিবীতে এই হ্যাশট্যাগটাকে
মানে মোটামুটি সামনে নিয়ে আসতে পারি। আমার বিশ্বাস এই সময়ে ভারতীয়রা ধরেন আরো 10টা মিসাইল বানানোর চেষ্টা করবে, তারা তাদের আরো একটা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে, অথবা তারা ধরেন তাদের নাসায় কিভাবে আরো 10জন ইঞ্জিনিয়ার ঢুকাবে সেটার চেষ্টা করবে, তারা কিভাবে ধরেন গুগলে আরো 5জন ইঞ্জিনিয়ার যেতে পারে ভারতীয় সেটা চেষ্টা করবে, কিভাবে ধরেন ওই যে মার্কিন ইয়ে হয়েছে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্টের মতো এরকম পজিশনে কিভাবে ভারতীয় বংশোদ্ভূত যারা রয়েছেন তারা যেতে পারে সেই চেষ্টা করবে। তো ভারত আসলে ওইগুলো নিয়ে ব্যস্ত থাকবে, ওইসব আলতু ফালতু কাজগুলো নিয়ে ব্যস্ত থাকবে ভারত। ভারতের জনগণ আসলে ওই হ্যাশট্যাগ এর মধ্যে আসবে না। অতএব আমার মনে হয় আমাদের উচিত এই মুহূর্তে ওই বয়কট কোকা কোলা, আমরা দেখেছি পৃথিবী থেকে কিন্তু কোকা কোলা একেবারে নাই হয়ে গেছে একরকম এই বয়কট কোকা কোলার পরে। আমরা দেখেছি যখন হ্যাশট্যাগ মানে কি বলে ইসরায়েলের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ ঘোষণা করলাম, পৃথিবীতে কোথাও কিন্তু ইসরায়েল নামে এখন কোনো মানে দেশই নাই, এক্সিস্টই করে না। আমি আজকে গুগলও করছিলাম যে মানে ইসরায়েল পতনের কারণ কি, ওখানে লেখা ছিল যে বাংলাদেশিরা হ্যাশট্যাগ ইসরায়েল লিখেছে, তো এই কারণে ইসরায়েলের পতন ঘটেছিল। কোকা কোলা কেন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল আমি সার্চ করলাম, দেখলাম সেখানে দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে বয়কট কোকা কোলা বলবার পরে পুরো পৃথিবী একই সঙ্গে বয়কট করলো কোকা কোলা, এবং তারপর থেকে পৃথিবীতে কোথাও আর কোকা কোলা উৎপাদন নেই। তো সেই জায়গা থেকে আমরা যদি শুধু হ্যাশট্যাগটা দিতে পারি ঠিকঠাক মতো, যে হ্যাশট্যাগ বয়কট ইন্ডিয়া, আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে এটা মানে আস্থা রাখি, যদি আমরা 7 দিন শুধু বয়কট ইন্ডিয়া লিখতে পারি অনলাইনে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম 7 দিনের মধ্যে পৃথিবীর মানচিত্রে কোথাও আপনি ইন্ডিয়ার অস্তিত্ব খুঁজে পাবেন না। যদি আমরা 5টা দিন মন প্রাণ দিয়ে একটু কষ্ট করি, দেশের জন্য এটুকু কষ্ট আমাদের করা উচিত। 7 দিন শুধুমাত্র বয়কট ইন্ডিয়া লিখে আপনার হ্যাশট্যাগ দেন সবাই, মাদ্রাসায় যারা পড়েন আমাদের মুসল্লি ভাই ও বোনেরা, হ্যাঁ, আমাদের হাসনাত আবদুল্লাহর মতো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা হ্যাশট্যাগ দিয়ে বয়কট ইন্ডিয়া লিখুন। আমি শাহাদাত রাসেল চ্যালেঞ্জ করে রাখছি, 7 দিন পরে যদি ইন্ডিয়ার কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে থাকে, আমাকে সে মানে জিজ্ঞাসা করবেন যে আমি মিথ্যে বলেছিলাম। যা 7টা দিন আপনারা বয়কট ইন্ডিয়া লিখে হ্যাশট্যাগ দেন। ধন্যবাদ সবাইকে।